একটু কল্পনা করার চেষ্টা করুন তো, সাধারণ একটা লুঙ্গি আর রবারের চটি পরা একজন মানুষ, হুম। কাঁধে হলে তো একটা পুরনো আমলের রাইফেল। হ্যাঁ। আর এই একজন মাত্র মানুষ কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই টানা ২০ বছরেরও বেশি সময় ধরে হাজার হাজার প্রশিক্ষিত পুলিশকে আক্ষরিক অর্থে নাকানিচুবানি খাইয়েছেন। রীতিমতো নাজেহাল করে ছেড়েছিল বলা যায়। একদম তাই। যারা শুনছেন তাদের হয়তো মনে হতে পারে এটা বোধহয় কোনো অ্যাকশন সিনেমার প্লট, কিন্তু আজকের এই গভীর আলোচনায় আমরা বাস্তবে ঘটে যাওয়া ঠিক এমন এক অবিশ্বাস্য ঘটনার ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। হ্যাঁ, আর এই বিষয়টা সত্যিই রোমাঞ্চকর। তো আজ আমরা বিশ্লেষণ করব ভারতের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এবং রহস্যময় বনদস্যু কুসেমুনির স্বামী বীরাপ্পনের উত্থান আর পতনের আদ্যোপান্ত। মানে কিভাবে একজন সাধারণ গ্রামের ছেলে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীতে পরিণত হলো। ঠিক, আর সবচেয়ে বড় কথা, রাষ্ট্রযন্ত্র কেন তার সামনে এতগুলো বছর ধরে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল। আসলে এই পুরো বিষয়টা শুধুই একটা সাধারণ ক্রাইম থ্রিলার নয়। হুম। এটা হলো অপরাধ, ক্ষমতা, ভৌগোলিক অবস্থান আর একটা দেশের সুসংগঠিত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটা আদিম অরণ্যের একটা অদ্ভুত লড়াইয়ের ইতিহাস। 2 দশক ব্যাপী লড়াই। হ্যাঁ, 2 দশক। এখানে আমরা শুধু একজন অপরাধীর কথা বলছি না, আমরা কথা বলছি এমন একটা সিস্টেমের ব্যর্থতা নিয়ে যেখানে আধুনিক পুলিশি কৌশল একটা গহীন জঙ্গলের নিয়মের কাছে বারবার মার খেয়েছে। তাহলে গোড়া থেকেই শুরু করা যাক। আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে, একজন মানুষ কিভাবে একটা আধুনিক পুলিশ বাহিনীকে জঙ্গলের ভেতরে এভাবে দিনের পর দিন বোকা বানাতে শেখে? মানে এই দক্ষতাটা সে আসলে পেল কোথা থেকে? হুম, এর উত্তরটা লুকিয়ে আছে তার জন্মস্থান আর তার বড় হয়ে ওঠার পরিবেশের মধ্যে। আচ্ছা। ১৯৫২ সালে বীরাপ্পনের জন্ম হয় কর্ণাটকের গোপীনাথমে। জায়গাটা কর্ণাটক, তামিলনাড়ু আর কেরালার একেবারে সীমান্তবর্তী এলাকায়। ওই 3 রাজ্যের বর্ডারে। হ্যাঁ, ঠিক বর্ডারে। আর এই গ্রামের ঠিক পাশেই হচ্ছে বিশাল সত্যমঙ্গলম অরণ্য, মানে প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটারের এক দুর্গম জঙ্গল। বাপরে, ৬,০০০ বর্গ কিলোমিটার! ভাবুন একবার, ছোটবেলা থেকেই চরম দারিদ্র্যের মধ্যে সে বড় হয়েছে, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল ওই জঙ্গলটা। ওই অরণ্যের প্রতিটি পাহাড়ি খাঁজ, চোরাপথ, নদীর বাঁক ও সবই তার নখদর্পণে ছিল। মানে জঙ্গলের নারী নক্ষত্র সব চেনা ছিল। একদম। সে জানত কোথায় জঙ্গল ঘন, কোথায় দিনের বেলায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। আর পেটের দায়ী খুব অল্প বয়সেই সে অবৈধ শিকারীদের দলে ভিড়ে যায়। আচ্ছা। প্রথমে ছোটখাটো শিকার করত, তারপর একসময় সে সরাসরি হাত দেয় হাতি শিকারে। দাঁড়ান, এখানে একটু থামাই। তার এই জঙ্গলের জ্ঞানটাকে আমি যদি আজকের দিনের জিপিএস ন্যাভিগেশন সিস্টেমের সাথে তুলনা করি, তাহলে বোধহয় খুব একটা ভুল হবে না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক তুলনা। তবে এটা সাধারণ জিপিএস নয়, এটা একটা জীবন্ত জিপিএস। কারণ ধরুন, গুগল ম্যাপ হয়তো রাস্তা দেখাবে, কিন্তু কোথায় কোন পশু পাখি ডাকছে, কোন পাতার নিচে সাপ লুকিয়ে আছে, বা কোথায় লুকিয়ে থাকলে বাইরে থেকে কেউ দেখতেই পাবে না, সেটা তো আর ম্যাপ বলতে পারে না। না, ম্যাপের সেই ক্ষমতা নেই। বীরাপ্পান যেন ওই জঙ্গলের নার্ভ সিস্টেমটার সাথে কানেক্টেড ছিল। খুব সুন্দর বলেছেন। আর এই জীবন্ত জিপিএসের মতো ক্ষমতাই তাকে হাতির দাঁতে চোরা চালানে একটা বড় সুবিধা এনে দেয়। কিভাবে? সে সময় মানে ৭০-এর দশকে আন্তর্জাতিক বাজারে হাতির দাঁতের বিশাল চাহিদা তৈরি হচ্ছিল, দামও ছিল আকাশছোঁয়া। বীরাপ্পন খুব দ্রুত বুঝতে পারে যে এই জঙ্গলে বসে সে হাতির দাঁত সংগ্রহ করে অনায়াসেই পাচার করতে পারবে। কারণ জঙ্গলের ভেতরে তো আর পুলিশের নজরদারি সেভাবে নেই। ঠিক তাই। বাইরের পৃথিবীর কোনো নিয়মকানুন ওই গহীন অরণ্যের ভেতরে খাটে না। হাতির গতিবিধি ট্র্যাক করা, তাদের শিকার করা এবং তারপর অত্যন্ত সন্তর্পণে সেই হাতির দাঁত জঙ্গল থেকে বের করে আনা, এই পুরো মেকানিজমটা সে খুব অল্প বয়সী আয়ত্ত করে ফেলেছিল। কিন্তু হাতির দাঁতের বিষয়টা তো বোঝা গেল, প্রাণী শিকার করা হচ্ছে, একটা নির্দিষ্ট সম্পদ পাচার হচ্ছে। কিন্তু এর পরের ধাপটা নিয়ে আমার একটা বড় খটকা আছে। কি খটকা? শোনা যায় বীরাপ্পন হাতির দাঁত থেকে হঠাৎ করে তার ফোকাস সরিয়ে নেয় চন্দন কাঠের দিকে। তো কেন? মানে শুধু কি টাকার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো লজিক ছিল? লজিক তো একটা ছিলই। কারণ হাতি তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, তাদের ট্র্যাক করতে হয় জঙ্গলে ঘুরে ঘুরে। অন্যদিকে গাছ তো স্থির, গাছ কেটে পাচার করাটা কি হাতি মারার চেয়ে তুলনামূলক সহজ ছিল বলে সে এই লাইনে এলো? এখানে
অর্থনীতির একটা খুব সাধারণ সূত্র কাজ করেছে, ঝুঁকি বনাম মুনাফা। হ্যাঁ, হাতির দাঁতে প্রচুর টাকা ছিল ঠিকই, কিন্তু হাতি শিকার করাটা ভীষণ সময়সাপেক্ষ একটা ব্যাপার। আর হাতির সংখ্যাও তো একটা সময় পর কমে আসে। একদম ঠিক। জঙ্গলে হাতির সংখ্যা নির্দিষ্ট। অন্যদিকে দক্ষিণ ভারতের ওই নির্দিষ্ট জঙ্গলগুলো ছিল বিশ্বের সবচেয়ে দামি চন্দন গাছের একেবারে প্রাকৃতিক খনি। ন্যাচারাল রিজার্ভ। হ্যাঁ, সুগন্ধি, কসমেটিক্স, দামি ওষুধের জন্য আন্তর্জাতিক বাজারে চন্দন কাঠের চাহিদা তখন পাগলের মতো বাড়ছে। বীরাপ্পন বুঝল হাতি খুঁজে বেড়ানোর চেয়ে চারপাশে ছড়িয়ে থাকা এই গাছগুলো থেকে অনেক দ্রুত আর অনেক বেশি টাকা কামানো সম্ভব। কিন্তু লজিস্টিক্যালি এটা কিভাবে সম্ভব? মানে হাতির দাঁত তো ধরুন একটা ব্যাগে বা বস্তায় ভরে লুকিয়ে ফেলা যায়, হ্যাঁ, তা যায়। কিন্তু হাজার হাজার টন কাঠ, একটা গহীন জঙ্গল যেখানে কোনো রাস্তাঘাট নেই, সেখান থেকে এত ভারী ভারী কাঠের গুঁড়ি কেটে সেগুলো পাচার করা তো আর একা একজন মানুষের কাজ নয়। এর জন্য তো আস্ত একটা সাপ্লাই চেন দরকার। পুলিশ কি তখন অন্ধ ছিল? ওহ, এখানেই বীরাপ্পানের আসল কৃতিত্ব। সে শুধু একজন সাধারণ চোরাকারবারি থেকে একটা বিশাল সুসংগঠিত সিন্ডিকেটের রূপাকারে পরিণত হয়েছিল। কাঠ কাটার জন্য তার দরকার ছিল প্রচুর লোকবল। তো সে লোক পেল কোথা থেকে? সে অত্যন্ত সুকৌশলে স্থানীয় দরিদ্র গ্রামবাসীদের এই কাজে লাগায়। এর মেকানিজমটা ছিল মূলত দুটো জিনিসের উপর নির্ভরশীল। এক হচ্ছে ভয়, আর দুই আনুগত্য। মানে এক হাতে লাঠি, অন্য হাতে গাজর। ঠিক তাই। সে কিছু মানুষকে প্রচুর টাকা দিত, তাদের কাছে সে নিজেকে একটা রবিনহুড ফিগার হিসেবে তুলে ধরত, যে কিনা গরিবের বন্ধু। আর বাকিদের সে নিয়ন্ত্রণ করত চরম আতঙ্কের মাধ্যমে। ভয় দেখিয়ে। হ্যাঁ, কেউ পুলিশের কাছে মুখ খুললে বা তার অবাধ্য হলে তাকে একেবারে নির্মমভাবে হত্যা করা হতো। এই স্থানীয় গ্রামবাসীদেরই ছেলে তার চোখ আর কান। তারা কাঠ কাটত, নদীর স্রোত ব্যবহার করে বা গোপন পাহাড়ি পথে সেগুলো পাচার করত। আর প্রশাসন? নিচু তলার কিছু অসাধু বনকর্মী ও পুলিশকে ঘুষ দিয়ে সে একটা পারফেক্ট ইকোসিস্টেম তৈরি করে ফেলেছিল। বাপ রে! তার মানে সে একটা সমান্তরাল অর্থনীতি আর প্রশাসন চালাচ্ছিল ওই জঙ্গলের ভেতর। কিন্তু যখন সে এত বড় মাপে কাজ শুরু করল, তখন তো নিশ্চিতভাবেই সরকারের ওপর মহলে চাপ পড়েছিল। তা তো বটেই। প্রশাসন তো আর চুপ করে বসেছিল না, তারা তো বড় বড় অভিযান চালিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, পুলিশ কেন পারছিল না? এত আধুনিক অস্ত্রশস্ত্র, ওয়্যারলেস সেট, এত এত ফোর্স থাকার পরও একটা লোক দিনের পর দিন তাদের চোখে ধুলো দিচ্ছিল কিভাবে? এর উত্তর হলো কাঠামোগত অসামঞ্জস্য। মানে ধরুন, আপনি যদি প্রথাগত পুলিশ বাহিনীর কথা ভাবেন, তারা শহরের রাস্তায় বা ফ্ল্যাট বাড়িতে বা হাইওয়েতে অপরাধী ধরতে অভ্যস্ত। তাদের ট্রেনিং তো সেভাবেই হয়। একদম। তাদের একটা নির্দিষ্ট চেন অফ কমান্ড আছে, ভারী বুট জুতো, ইউনিফর্ম, বড় বড় অস্ত্রশস্ত্র আর ওয়্যারলেস সেট নিয়ে যখন তারা ওই স্যাঁচতে অন্ধকার ঝোঁকে ভরা জঙ্গলে ঢুকত। শব্দ হয়ে যেত। হ্যাঁ, তাদের হাঁটার শব্দ আর রেডিওর আওয়াজ মাইলের পর মাইল দূর থেকে জানান দিয়ে দিত যে পুলিশ আসছে। এটা তো একটা ক্লাসিক ক্যাট অ্যান্ড মাউস গেম বা ইঁদুর বিড়াল খেলা হয়ে গেল। তবে একটু অন্যরকম। একটু অন্যরকম কেন বলছেন? মানে এখানে ইঁদুরটা শুধু লুকিয়েই থাকছে না, সে নিজেই পুরো গোলকধাঁধার নকশাটা বানিয়েছে। বিড়াল ওই গোলকধাঁধায় ঢুকে বারবার পথ হারিয়ে ফেলছে, আর উল্টে ইঁদুরের পতা ফাঁদে পা দিচ্ছে। দারুণ একটা পয়েন্ট বলেছেন। বীরাপ্পনের দল চলত খালি পায়ে, পরনে একটা সাধারণ লুঙ্গি। তারা জঙ্গলের প্রতিটা গাছের পাতার খসখস শব্দ পর্যন্ত আলাদা করতে পারত। অবিশ্বাস্য। কোথায় কোন পাখি হঠাৎ ডেকে উঠল তা শুনে তারা বুঝে যেত কত দূরে পুলিশ আসছে বা কেউ আসছে কিনা। পুলিশের কাছে ছিল আধুনিক অস্ত্র, কিন্তু বীরাপ্পনের কাছে ছিল ভৌগোলিক শ্রেষ্ঠত্ব বা হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ। জঙ্গলটা তো তারই। ঠিক। সে রাতে চলাফেরা করত আর দিনের বেলায় এমন সব দুর্গম জায়গায় লুকিয়ে থাকত যেখানে সাধারণ মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব। সরকারি হিসেবেই বলা হয় বীরাপ্পনের হাতে ১৮০ জনেরও বেশি পুলিশ, বনকর্মী এবং সাধারণ মানুষ খুন হয়েছেন। ১৮০ জন? হ্যাঁ, সে আক্ষরিক অর্থেই গোটা ভারতের এক জীবন্ত আতঙ্কে পরিণত হয়েছিল। সংখ্যাটা তো শিউলে ওঠার মতো। কিন্তু এই আতঙ্কের রাজত্ব তো একটা সময় শুধু জঙ্গলের ভেতরে বা স্থানীয় পুলিশ ফাঁড়িতেই সীমাবদ্ধ ছিল না। বিষয়টা পুরো দেশের, এমনকি আন্তর্জাতিক মিডিয়ার নজরে আসে একটা নির্দিষ্ট ঘটনার পর। হ্যাঁ, সে বিখ্যাত অপহরণ। ঠিক। আর এই ঘটনাটা আমাকে সবচেয়ে বেশি অবাক করে। ২০০০ সালের ৩০ জুলাই বীরাপ্পন জঙ্গল থেকে বেরিয়ে এসে কর্নর সিনেমার কিংবদন্তি মেগাস্টার ডক্টর রাজকুমারকে অপহরণ করে বসল। আমার প্রশ্ন হচ্ছে,
কেন? সেটাই তো বড় প্রশ্ন। একজন মানুষ যে পুলিশ দেখলে জঙ্গলে লুকায়, সে কেন হঠাৎ একজন সুপারস্টারকে তুলে নিয়ে যাবে? এটা তো গায়ে পড়ে নিজের বিপদ ডেকে আনা। শুধু কি মুক্তিপণের জন্য, নাকি এর পেছনে রাষ্ট্রের পুরো সিস্টেমকে নিজের ক্ষমতা দেখানোর একটা চরম ঔদ্ধত্য কাজ করেছিল? মুক্তিপণ একটা কারণ হলেও প্রধান কারণ ছিল ক্ষমতা প্রদর্শন। ডক্টর রাজকুমার কর্ণাটকে শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একেবারে দেবতার মতো। প্রচুর ভক্ত ছিল ওনার। হ্যাঁ, বীরাপ্পান তখন ক্ষমতার নেশায় বুঁদ। সে নিজেকে শুধু আর চন্দনকাঠ পাচারকারী ভাবছিল না, সে নিজেকে একটা সমান্তরাল রাষ্ট্রশক্তি ভাবতে শুরু করেছিল। আচ্ছা। এই অপহরণটা ছিল একটা স্পষ্ট বার্তা। সে যেন প্রশাসনকে বলছিল যে তোমাদের সবচেয়ে সুরক্ষিত, সবচেয়ে জনপ্রিয় মানুষটিও আমার হাতের মুঠোয়। আমি চাইলে যা খুশি করতে পারি। এর ফলে তো রীতিমতো একটা জাতীয় সংকটই তৈরি হয়েছিল, তাই না? যারা শুনছেন তাদের হয়তো মনে হতে পারে যে সরকার কেন সাথে সাথে কমান্ডো পাঠিয়ে দিল না, জঙ্গলে ফোর্স পাঠালেই তো হতো। না, কমান্ডো পাঠানোর সম্ভব ছিল না, কারণ রাজকুমারের জীবনে ঝুঁকি ছিল শতভাগ। একটু এদিক ওদিক হলেই বীরাপ্পন তাকে মেরে ফেলত। এই ঘটনাটি কর্ণাটক এবং তামিলনাড়ু দুই রাজ্যের সরকারের উপর অবিশ্বাস্য রাজনৈতিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছিল। স্বাভাবিক, ফ্যানেরা তো রেগে আগুন হয়ে যাবে। একদম। ডক্টর রাজকুমারের লাখ লাখ ভক্ত রাস্তায় নেমে এসেছিল, দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকার এক প্রকার বাধ্য হয়ে বীরাপ্পনের সাথে আলোচনা শুরু করে। টানা ১০৮ দিন ধরে ডক্টর রাজকুমার জঙ্গলে বন্দী ছিলেন। ১০৮ দিন! ভাবা যায়? একটা দেশের সরকার একটা বনদস্যুর কাছে ১০৮ দিন জিম্মি হয়ে রইল। হ্যাঁ, এবং এই পুরো সময়টাই বীরাপ্পন আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইনে ছিল। সে সরকারের কাছে তার কিছু সঙ্গীর মুক্তি থেকে শুরু করে নানা উদ্ভট রাজনৈতিক দাবি দাওয়া পেশ করতে থাকে। পলিটিক্যাল ডিমান্ডস। হ্যাঁ, সে এমন একটা ভাব করছিল যেন সে কোনো রাজনৈতিক বিদ্রোহী নেতা যে সরকারের সাথে চুক্তি করছে। শেষ পর্যন্ত রাজকুমার মুক্তি পান। কিন্তু কিভাবে? সেই মুক্তির শর্ত নিয়ে আজও প্রচুর ধোঁয়াশা রয়েছে। কত টাকা লেনদেন হয়েছিল বা কী ডিল হয়েছিল তা নিয়ে অনেক জল্পনা আছে। কিন্তু এই ঘটনা প্রশাসনকে একটা চরম শিক্ষা দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে প্রথাগত নিয়মে পেশি শক্তি দেখিয়ে বীরাপ্পনকে কোনোদিনও হারানো যাবে না। মানে জঙ্গলটা তার নিজের দুর্গ, সেখানে ঢুকে তাকে মারাটা অনেকটা শত্রুর বানানো দুর্গে ঢুকে খালি হাতে লড়াই করার মতো। তো পুলিশ তাদের কৌশলটা বদলালো কিভাবে? তারা বুঝতে পারল যে এবার বুদ্ধির খেলায় নামতে হবে। আর জন্ম নিল ভারতের ইতিহাসের অন্যতম দীর্ঘ এবং জটিল পুলিশি অভিযান, অপারেশন কোকুন। অপারেশন কোকুন? হ্যাঁ, পুলিশ এবার জঙ্গলে চিরুনি অভিযানের বদলে গোয়েন্দা তথ্যের উপর সবচেয়ে বেশি জোর দিল। তারা বীরাপ্পনের সাপ্লাই চেন কাটতে শুরু করল, তার দলের লোকজনকে গোপনে ট্র্যাক করতে লাগল। আচ্ছা। মাসের পর মাস ধরে এই নজরদারি চলে, আর তখনই তারা একটা ভাইটাল ইনফরমেশন পায়। কি ইনফরমেশন? তারা জানতে পারে বীরাপ্পনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, বিশেষ করে তার চোখে গুরুতর সমস্যা দেখা দিয়েছে এবং তার জরুরি চিকিৎসা দরকার। আর জঙ্গলের ভেতরে তো চোখের সার্জারি সম্ভব নয়। দাঁড়ান, এখানে আমার একটা থিওরি মাথায় আসছে। বিষয়টা কি অনেকটা মাছকে জল থেকে ডাঙায় তোলার মতো? কিভাবে? জঙ্গলটা হলো বীরাপ্পনের জন্য জল, জলের ভেতরে সে রাজা, তাকে ধরা অসম্ভব। কিন্তু আপনি যদি তাকে কোনোভাবে জল থেকে ডাঙায় তুলে আনতে পারেন, তাহলে সে আর 10টা সাধারণ মাছের মতোই ছটপট করবে। পুলিশ কি তাহলে এই চোখের চিকিৎসার টোপটাকেই সে ডাঙা হিসেবে ব্যবহার করেছিল? একদম নিখুঁত বিশ্লেষণ করেছেন আপনি। অপারেশন কোকুনের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটাই হলো এর মনস্তত্ত্ব। যে অরণ্য দীর্ঘ 20 বছর ধরে বীরাপ্পনকে মাতৃস্নেহে আগলে রেখেছিল, তাকে পুলিশের চোখ থেকে অদৃশ্য করে রেখেছিল। সেই অরণ্যের সীমানা পেরোনো মাত্রই তার সমস্ত ক্ষমতা শূন্য হয়ে যাবে। পুলিশ এটা খুব ভালো করেই জানত। 2004 সালের 18 অক্টোবর বীরাপ্পনকে চিকিৎসার টোপ দিয়ে ছদ্মবেশী চর মারফত জঙ্গল থেকে বের করে আনা হয়। তাকে একটা বিশেষ অ্যাম্বুলেন্সে তোলা হয়। এটাকে একটা রিভার্স কোয়ারেন্টাইনের মতো বলা যায়, তাই না? জঙ্গলের ভেতর থেকে তাকে বের করে এনে একটা নির্দিষ্ট আবদ্ধ জায়গায় আটকে ফেলা হলো, যেখানে তার কোনো ক্ষমতা নেই। অনেকটা ট্রোজান হর্সের মতো একটা ফাঁদ। ঠিক তাই, একটা চলন্ত ফাঁদ। অ্যাম্বুলেন্সটা যখন নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছায়, তখন চারদিক থেকে স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা সেটি ঘিরে ফেলে। সরকারি ভাষ্যমতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু ভেতর থেকে প্রথমে ফায়ার করা হয়। তারপর? এরপর শুরু হয় গোলাগুলি।
আর মাত্র কয়েক মিনিটের বন্দুকযুদ্ধে বীরাপ্পন ও তার ৩ সহযোগী নিহত হয়। ২০ বছরের একটা বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাত্র ২০ মিনিটে। এভাবেই সমাপ্তি ঘটে ভারতের ইতিহাসের দীর্ঘতম ম্যানহান্টের। সত্যি ভাবলে কেমন একটা ঘোর লাগে, যে মানুষটা ২০ বছর ধরে হাজার হাজার পুলিশের ঘুম কেড়ে নিয়েছিল, তার শেষ পরিণতি হল একটা অ্যাম্বুলেন্সের ভেতর। হ্যাঁ, ভাগ্যের নির্মম পরিহাস। কিন্তু বীরাপ্পন তো মারা গেল, তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগাসি নিয়ে তো আজও প্রচুর বিতর্ক আছে। একদিকে ইতিহাস এবং আইনের চোখে সে একজন নির্মম খুনি, কোনো সন্দেহ নেই তাতে। সে শয়ে শয়ে মানুষ মেরেছে, হাতির মতো নিরীহ বন্যপ্রাণী ধ্বংস করেছে এবং দেশের কোটি কোটি টাকার বনজ সম্পদ নিজের স্বার্থে লুট করেছে। কিন্তু অন্যদিকে আমরা যদি আরেকটা দিক দেখি, ওই সীমান্তবর্তী বনাঞ্চলের কিছু প্রান্তিক মানুষের কাছে সে নাকি একটা হিরো বা ত্রাতে হিসেবেও পরিচিত ছিল। কেন? একটা মানুষ যে এত খুন করেছে, তাকে কেন সাধারণ মানুষ সমর্থন করবে? এটা কি শুধু ভয়ে, নাকি ওই অঞ্চলগুলোর কোনো কাঠামোগত সমস্যার জন্য দায়ী? এটা বুঝতে হলে আমাদের একটু সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখতে হবে। আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু পরিস্থিতিটা বিশ্লেষণ করছি। একদম। ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রের উন্নয়নের ছোঁয়া না পৌঁছানো প্রান্তিক এলাকাগুলোতে একটা প্রশাসনিক শূন্যস্থান থাকে। সেখানে স্কুল নেই, হাসপাতাল নেই, পুলিশের উপস্থিতি নেই। বীরাপ্পনের মতো লোকেরা সেই শূন্যস্থানটা পূরণ করে। আচ্ছা। তারা সমান্তরালে একটা অর্থনীতি তৈরি করে। সে স্থানীয়দের প্রচুর টাকা দিত, তাদের ছেলেমেয়েদের বিয়েতে সাহায্য করত, আবার একই সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে মাথা কেটে নিত। ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, তো কিছু মানুষের কাছে সে একটা বিকল্প প্রশাসন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই বিষয়টা দিয়ে তার অপরাধের মাত্রা কোনোভাবেই কমানো যায় না। সে দক্ষিণ ভারতের ওই বনাঞ্চলের বাস্তুতন্ত্রে যে গভীর ক্ষত সৃষ্টি করেছে, হাজার হাজার হাতির প্রাণ কেড়ে নিয়েছে। আর এতগুলো মানুষকে মেরেছে? হ্যাঁ, শত শত মানুষের পরিবারে চিরস্থায়ী শোকের ছায়া ফেলেছে। আইনগত বা মানসিক কোনো দৃষ্টিকোণ থেকেই তাকে জাস্টিফাই করা সম্ভব নয়। সাধারণ মানুষের চোখে তার অবস্থান যাই হোক না কেন, বৃহত্তর চিত্রে সে ছিল একটি সুসংগঠিত এবং নির্মম অপরাধী চক্রের মাথা। একদম পরিষ্কার একটা বিশ্লেষণ। আজকের এই আলোচনা থেকে আমরা আসলে অনেকগুলো দৃষ্টিভঙ্গি পেলাম। বীরাপ্পনের গল্পটা শুধু একজন বনদস্যুর উত্থান পতনের গল্প নয়, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতির তৈরি করা দুর্গমতার কাছে আমাদের আধুনিক প্রশাসন, প্রযুক্তি আর রাষ্ট্রযন্ত্র কত সহজে অসহায় হয়ে পড়তে পারে। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। একই সাথে এটা প্রমাণ করে যে প্রান্তিক অঞ্চলগুলোতে যদি রাষ্ট্র তার দায়িত্ব পালন না করে, তাহলে সেখানে কিভাবে একটা সমান্তরাল অন্ধকার জগৎ তৈরি হয়। শেষ পর্যন্ত যে জঙ্গল তাকে বছরের পর বছর বাঁচিয়ে রেখেছিল, শারীরিক দুর্বলতার কারণে সেই জঙ্গলের মায়া ত্যাগ করে বাইরের পৃথিবীতে পা রাখাই তার কাল হল। তবে এই পুরো আলোচনার শেষে একটা বিষয় কিন্তু আমাকে খুব ভাবাচ্ছে। বীরাপ্পনের অধ্যায় তো না হয় ২০০৪ সালে শেষ হলো, কিন্তু একটু বৃহত্তর পরিসরে ভেবে দেখুন তো। কি রকম? আজকের এই আধুনিক স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগেও আমাদের এই পৃথিবীর বুকে এমন অনেক দুর্গম অরণ্য, পাহাড় বা দ্বীপ রয়েছে যেখানে আধুনিক রাষ্ট্রযন্ত্রের পৌঁছানো আজও প্রায় অসম্ভব। মানে আপনি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, কে বলতে পারে ঠিক এই মুহূর্তেই হয়তো পৃথিবীর অন্য কোনো অজানা প্রান্তে, অন্য কোনো গহীন জঙ্গলে নতুন কোনো এক বীরাপ্পন নিজের অলক্ষ্য সাম্রাজ্য গড়ে চলছে। বাপরে! হয়তো সে এমন কোনো অমূল্য সম্পদ লুট করছে যার খবর আমরা কেউ জানি না, আর এমন এক দুর্ভেদ্য নেটওয়ার্ক বানাচ্ছে যা ভাঙতে আধুনিক প্রশাসনের হয়তো আরও কয়েক দশক লেগে যাবে। গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো একটা ভাবনা। সত্যিই তো, জঙ্গল তো আজও তার অনেক রহস্য নিজের ভেতরে সযত্নে লুকিয়ে রেখেছে। আমরা তো শুধু সেটুকুই জানি যেটুকুই জঙ্গল আমাদের জানতে দেয়। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। যারা এতক্ষণ শুনছিলেন, আশা করি বীরাপ্পনের এই শ্বাসরুদ্ধকর গল্প এবং এর পেছনের কার্যকারণ আপনাদের ভাবাবে। এরকম আরও অনেক অজানা, রোমাঞ্চকর এবং গভীর বিশ্লেষণের বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভাবার চেষ্টা করবেন আমাদের চারপাশের চেনা এই আধুনিক পৃথিবীর বাইরেও কত অচেনা অন্ধকার সাম্রাজ্য হয়তো ঠিক এই মুহূর্তে গড়ে উঠছে।